বৃষ্টিটা সেদিন অদ্ভুত ছিল। আকাশ ভরা মেঘ, অথচ ঝরছিল না খুব জোরে, যেন কেউ চুপচাপ কাঁদছে। বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। হঠাৎই পেছন থেকে নরম একটা কণ্ঠ, এই, এখনও বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে? আমি ঘুরে তাকাতেই সময় যেন থমকে দাঁড়ালো। সেই মেহেরিন চাচি, মায়ের দূর সম্পর্কের আত্মীয়, কিন্তু ছোটবেলা থেকে আমি তাকে চাচিই বলে ডাকি। বয়স এখন ৩৫, কিন্তু তাকে দেখলে সেটা বিশ্বাস করা কঠিন। গায়ের রং দুধের মতো ফর্সা, পরিপাটি শাড়ি, চুলগুলো খোপায় বাঁধা, আর সেই চেনা বন্ধ মৃদু আতরের। ছোটবেলায় আমি প্রায়ই তার বাসায় যেতাম। কেন যেতাম জানি না, শুধু ভালো লাগতো। হয়তো তার যত্ন, হয়তো তার কথা বলার ভঙ্গি, অথবা হয়তো সেই অদ্ভুত শান্ত চোখ। আমি তখন স্কুলে পড়ি, পড়ার চেয়ে দুষ্টামিতেই মন বেশি। মেহেরিন চাচি আমাকে পড়াতেন, পড়ার ফাঁকে বলতেন, তুই বড় হয়ে কি হবি? আমি বলতাম, আপনার পাশেই থাকব। তিনি হেসে মাথায় হাত বুলিয়ে দিতেন, পাগল একটা, তুই তো এখনো ছোট। তার সেই ছোট শব্দটা আমার খুব ভালো লাগতো, আবার কষ্টও দিত, কেন জানি না। ছোট থেকেই দেখতাম চাচি খুব একটা বাইরে যেতেন না। পরে জানতে পারি তার স্বামী অনেক আগেই মারা গেছেন, বয়স তখন খুব কম ছিল তার। তারপর থেকে তিনি একাই থাকেন, নিজের মতো, নিজের যত্নে, নিজের নীরবতায়। পাড়ার অনেকেই তাকে পছন্দ করত, এটা বুঝতাম। অনেক প্রপোজালও নাকি পেয়েছিলেন, কিন্তু তিনি কারো দিকেই তাকাননি। কেন জানি না মনে হতো তিনি যেন কাউকে অপেক্ষা করছেন। কাকে সেটা তখন বুঝিনি। সময়ের স্রোত থেমে থাকে না। আমি বড় হলাম, কলেজ শেষ করলাম, এখন আমার বয়স ২৫। অনেক দিন পর আবার তার বাসায় যাওয়া শুরু হলো, মায়ের কাজে সাহায্য করতে গিয়ে। প্রথম দিন তাকে নতুন করে দেখলাম। শাড়ির আঁচলটা কাঁধে গুছিয়ে নিতে নিতে বললেন, কিরে, এতদিন পর, ভুলে গেছিলি নাকি? আমি হেসে বললাম, ভুলিনি, শুধু বড় হয়ে গেছি। তিনি তাকিয়ে রইলেন কিছুক্ষণ। সেই দৃষ্টি অদ্ভুত ছিল, যেন নতুন করে দেখছেন আমাকে। আগে আমি গেলে তিনি আমাকে বাচ্চার মতোই দেখতেন, কিন্তু এখন চা দিতে এসে হাত ছুঁয়ে গেলে তিনি হাত সরিয়ে নিতেন না সঙ্গে সঙ্গে। কথা বলতে বলতে হঠাৎ চুপ হয়ে যেতেন, কখনো কখনো জানালার বাইরে তাকিয়ে থাকতেন, যেন ভেতরে কিছু লুকানো আছে। আমি বুঝতে পারছিলাম কিছু বদলাচ্ছে, কিন্তু কি? একদিন সন্ধ্যায় বিদ্যুৎ চলে গিয়েছিল, পুরো বাসা অন্ধকার। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, হঠাৎ পিছন থেকে তিনি এসে বললেন, অন্ধকারে ভয় পাস এখনো? আমি হেসে বললাম, ছোট নেই আর। তিনি একটু থেমে বললেন, হ্যাঁ, ছোট তো নেই। তার গলায় কেমন যেন অন্যরকম সুর ছিল। বাতাসে তার চুল উড়ছিল। আমি প্রথমবার খেয়াল করলাম তিনি কতটা সুন্দর। হৃৎপিণ্ডটা অকারণে দ্রুত চলতে লাগলো। এরপর থেকে আমাদের কথা বাড়তে লাগলো, কখনো চা, কখনো গল্প, কখনো পুরনো স্মৃতি। তিনি আমার সব খোঁজ রাখতেন, খেয়েছি কিনা, কাজ কেমন চলছে, শরীর ঠিক আছে কিনা। আমি বুঝতাম এটা শুধু স্নেহ না, কিন্তু নাম দিতে পারতাম না। একদিন আমি অসুস্থ হয়ে পড়লাম, জ্বর খুব বেশি। মা ব্যস্ত ছিল, তাই মেহেরিন চাচি আমার পাশে বসে রইলেন, মাথায় পানি দিচ্ছিলেন, কপালে হাত রাখছিলেন। অচেতন ঘোরে আমি তার হাত চেপে ধরেছিলাম, বলেছিলাম, আপনি থাকলে আমার কিছু হবে না। তিনি হাত ছাড়াননি, বরং অন্য হাতে আমার মাথা ছুঁয়েছিলেন। সেই স্পর্শে এক অদ্ভুত শান্তি ছিল। আর সেখান থেকেই আমাদের সম্পর্কের অদৃশ্য সীমানাটা প্রথমবার নড়ে উঠেছিল। সেদিন রাতেই আমি জ্বরের ঘোরে তার নাম ধরে ডাকছিলাম, আর তিনি আমার হাত ধরে বসেছিলেন ভোর পর্যন্ত। কিন্তু ভোরের আলো ফুটতেই তিনি হঠাৎ হাত সরিয়ে দিলেন। তার চোখে তখন ভয়, দ্বিধা আর এক অদ্ভুত অপরাধ বোধ। কেন? কি অনুভব করেছিলেন তিনি? আর কেনই বা সেদিনের পর তিনি হঠাৎ দূরে সরে যেতে শুরু করলেন? বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখো, লাইক করো, কিন্তু সাবস্ক্রাইব করো না। এতে আমি অনেক কষ্ট পাই। তাই স্টোরি উইথ তেনিশার গল্পগুলো ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। ভোরের আলোটা সেদিন অদ্ভুত ঠান্ডা ছিল। জ্বর কমে গিয়েছিল, কিন্তু শরীরের ভেতর কেমন যেন শূন্যতা কাজ করছিল। চোখ খুলেই প্রথমে যাকে খুঁজলাম তিনি নেই, মেহেরিন চাচি। মা বললেন, রাতভর তোর পাশে ছিল,
ফজরের পরই নিজের বাসায় গেছে। শুনে বুকের ভেতর অদ্ভুত একটা টান লাগল। রাতের সেই মুহূর্তটা মনে পড়ছিল। আমার হাত ধরা, তার নীরব বসে থাকা, সবই কি শুধু দায়িত্ব ছিল, নাকি তার ভেতরেও কিছু নড়েছিল? সুস্থ হওয়ার পর কয়েকদিন আমি নিজে থেকেই তার বাসায় গেলাম। দরজা খুললেন তিনি, কিন্তু আগের মতো হাসলেন না। শুধু বললেন, ভালো আছিস? আমি অবাক হলাম। আগে হলে জোর করে বসাতেন, চা দিতেন, গল্প করতেন, কিন্তু সেদিন তিনি যেন ইচ্ছে করেই দূরে থাকছিলেন। আমি বসেছিলাম, তিনি রান্নাঘরে। কথা হচ্ছিল, কিন্তু চোখে চোখ পড়ছিল না। চা দিতে এসে কাপটা এগিয়ে দিলেন, কিন্তু হাত ছুঁয়ে যাওয়ার আগেই সরিয়ে নিলেন। এই প্রথমবার আমাদের মাঝে একটা অদৃশ্য দেয়াল অনুভব করলাম। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি আমার উপর রাগ করেছেন? তিনি চমকে তাকালেন। না তো, কেন? আমি ধীরে বললাম, তাহলে এভাবে এড়িয়ে যাচ্ছেন কেন? কিছুক্ষণ চুপ, তারপর জানালার বাইরে তাকিয়ে বললেন, সবসময় কাছাকাছি থাকা ভালো না। এই কথাটা শুনে বুকের ভেতর কেমন যেন ধাক্কা খেলাম। আমি বাসায় ফিরে সারা রাত ঘুমাতে পারিনি। ভাবছিলাম, আমি কি ভুল ভাবছি? তিনি তো আমার চাচি, সমাজে আমাদের সম্পর্কের একটা পরিচয় আছে। তাহলে কেন তার কাছে গেলে বুক কাঁপে? কেন তার চোখে তাকালে মনে হয় তিনি কিছু লুকান? কয়েকদিন পর তিনি নিজেই আমাদের বাসায় এলেন। মায়ের সাথে গল্প করছিলেন, কিন্তু বারবার আমার দিকে তাকাচ্ছিলেন। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ তিনি পাশে এসে দাঁড়ালেন। কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুই এখন বড় হয়ে গেছিস, বুঝিস অনেক কিছু। আমি বললাম, সব না, কিছু বুঝি না। তিনি তাকালেন, কি বুঝিস না? আমি উত্তর দিলাম না, কারণ আমি জানতাম উত্তরটা বললে সব বদলে যাবে। বাতাসে হালকা গন্ধ ছিল, তার আতরের। তিনি ধীরে বললেন, মানুষ কখনো কখনো এমন অনুভূতির সামনে পড়ে যেটা ঠিক না জেনেও থামাতে পারে না। আমার বুক ধক করে উঠল। আমি ধীরে বললাম, আপনি কি থামাতে পারছেন? তিনি উত্তর দিলেন না, শুধু চোখ নামিয়ে ফেললেন। সেই নীরবতাই ছিল সবচেয়ে বড় স্বীকারোক্তি। এরপর থেকে তিনি নিজে থেকেই দূরত্ব রাখতে শুরু করলেন। আমি গেলে ব্যস্ত হয়ে যেতেন, ফোন করলে ছোট করে কথা বলতেন, মেসেজের রিপ্লাই দিতেন দেরিতে। আমি বুঝলাম তিনি পালাচ্ছেন, কিন্তু আমার থেকে না, নিজের অনুভূতি থেকে। একদিন সন্ধ্যায় আর সহ্য না করতে পেরে তার বাসায় গেলাম। দরজা খুলে আমাকে দেখে অবাক হলেন। আমি সরাসরি বললাম, কেন দূরে যাচ্ছেন? তিনি বললেন, এটাই ঠিক। আমি বললাম, কার জন্য ঠিক? তিনি চুপ, তারপর ধীরে বললেন, সমাজের জন্য, তোর ভবিষ্যতের জন্য, আর আমার সম্মানের জন্য। তার চোখ ভিজে উঠেছিল। এই প্রথম বুঝলাম তিনি যতটা দূরে যাচ্ছেন তার চেয়েও বেশি কষ্ট পাচ্ছেন। আমি ধীরে বললাম, তাহলে অনুভূতিটা সত্যি? তিনি চোখ বন্ধ করলেন, এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। উত্তর দেবার দরকার ছিল না, সব বোঝা হয়ে গিয়েছিল। সেদিন আমরা প্রথমবার স্বীকার করলাম আমাদের মাঝে কিছু আছে, কিন্তু নাম নেই, অধিকার নেই, ভবিষ্যৎ নেই। তবুও সেদিন বিদায় নেওয়ার সময় তিনি হঠাৎ আমার হাত ধরে বলেছিলেন, আর কাছে আসিস না প্লিজ। কিন্তু তার হাতের চাপই বলছিল তিনি চান না আমি দূরে যাই। তাহলে আমরা কি সত্যিই দূরে থাকতে পারবো, নাকি এই না বলা ভালোবাসা আমাদের আরও কাছে টেনে আনবে? আপনারা দেখছেন স্টোরি উইথ তানিশা চ্যানেল। তার সেই কথাটা, আর কাছে এসিস না প্লিজ, শুনতে নিষেধের মতো ছিল, কিন্তু অনুভূতিতে ছিল আকুতি। আমি সেদিন বাসায় ফিরে বুঝেছিলাম দূরে থাকা আমাদের কারোর পক্ষেই সহজ হবে না। এরপর কয়েকদিন আমরা কেউ কারোর সাথে যোগাযোগ করিনি। ফোন হাতে নিতাম, আবার রেখে দিতাম, মেসেজ লিখতাম, ডিলিট করতাম। কিন্তু মানুষ কি নিজের মন থেকে পালাতে পারে? পারিনি, তিনিও না, আমিও না। এক রাতে হঠাৎ ফোনে মেসেজ এলো, ঘুমাস? নাম দেখে বুক কেঁপে উঠল মেহেরিন চাচি। আমি রিপ্লাই দিলাম, না, ঘুমাইনি। কিছুক্ষণ পর, ওষুধ খাস নিয়ম করে? আমি হেসে ফেললাম। এত দূরত্বের মাঝেও তার খেয়াল একই রয়ে গেছে। সেই রাতের চ্যাট ছিল খুব সাধারণ, শরীর কেমন, কাজ কেমন, খেয়েছি কিনা, কিন্তু শব্দের ভেতর লুকানো ছিল অন্য কিছু। প্রতিটা খেয়াল রাখিস যেন ভালোবাসির কাছাকাছি। ধীরে ধীরে আমাদের কথা বাড়তে লাগল, দিনে কম, রাতে বেশি। কারণ রাত নীরব হয়, রাত বিচার করে না,
রাত অনুভূতি শুনতে দেয়। একদিন রাতে তিনি লিখলেন, তুই থাকলে কেন যেন শান্তি লাগে। আমি অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম। তারপর লিখলাম, আপনি থাকলেও। সিন, কিন্তু রিপ্লাই নেই। 5 মিনিট, 10 মিনিট, তারপর শুধু একটা রিপ্লাই, ঘুমা এখন। কিন্তু আমি বুঝেছিলাম তিনি ভয় পেয়েছেন নিজের অনুভূতিকে। কয়েকদিন পর বাজারে হঠাৎ দেখা। আমাকে দেখে থেমে গেলেন। হালকা নীল শাড়ি, খোলা চুল, চোখে ক্লান্তি, কিন্তু মুখে শান্তি। আমি বললাম, কেমন আছেন? তিনি বললেন, ভালো, তুই? কথা খুব সাধারণ ছিল, কিন্তু নীরবতা খুব গভীর। বাজার থেকে বের হওয়ার পর তিনি বললেন, একটু হাঁটবি? আমরা পাশের লেকের রাস্তা দিয়ে হাঁটছিলাম। কেউ কথা বলছিলাম না, শুধু বাতাস আর পায়ের শব্দ। হঠাৎ তিনি বললেন, আমরা যা করছি এটা ঠিক না, জানিস তো? আমি বললাম, জানি। তিনি, তাহলে থামছিস না কেন? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আপনি থামতে পারছেন? তিনি উত্তর দিলেন না। হাঁটার সময় হঠাৎ রাস্তা ভেজা ছিল। তিনি পিছলে যাচ্ছিলেন। আমি হাত ধরলাম। খুব স্বাভাবিক একটা মুহূর্ত, কিন্তু আমরা কেউ হাত ছাড়িনি সঙ্গে সঙ্গে। তার হাত ঠান্ডা ছিল, কিন্তু কাঁপছিল। সেদিন বিদায়ের সময় তিনি বললেন, আমরা সীমা পার করব না, ঠিক আছে? আমি বললাম, ঠিক আছে। কিন্তু দুজনেই জানতাম আমরা ইতিমধ্যে অনুভূতির সীমা পেরিয়ে গেছি। এরপর আমাদের যোগাযোগ আরও নরম হয়ে গেল। শুভ সকাল, শুভ রাত, খেয়েছ? ক্লান্ত? নিজের খেয়াল রাখো। শব্দগুলো সাধারণ, কিন্তু অনুভূতি ছিল গভীর। এক রাতে তিনি হঠাৎ ভয় পেয়ে ফোন করলেন। বিদ্যুৎ ছিল না, বাসায় একা। আমি কথা বলতে বলতে তাকে শান্ত করছিলাম। কল কাটার আগে তিনি খুব আস্তে বললেন, তুই থাকলে আমি একা লাগি না। আমার বুক থেমে গিয়েছিল যেন। আমি বললাম, আমি তো আছি। তিনি কিছু বললেন না, কিন্তু নিঃশ্বাসের শব্দে অনুভূতি স্পষ্ট ছিল। সেই রাতের পর আমাদের সম্পর্ক শুধু যোগাযোগে সীমাবদ্ধ থাকল না, আবেগে গভীর হলো। কিন্তু ঠিক তখনই একদিন তিনি আমাকে হঠাৎ জানালেন, আমার বিয়ের প্রস্তাব এসেছে। আমার চারপাশ নিঃশব্দ হয়ে গেল। তিনি কি রাজি হবেন, নাকি আমাদের এই নীরব ভালোবাসা সেখানেই শেষ হয়ে যাবে? আপনারা দেখছেন স্টোরি উইথ তনিশা চ্যানেল। তার সেই কথাটা, আমার বিয়ের প্রস্তাব এসেছে, শুনে মনে হয়েছিল কেউ যেন বুকের ভেতর থেকে কিছু টেনে বের করে নিল। চারপাশে তখনও শব্দ ছিল, মানুষের হাঁটা, গাড়ির হর্ন, কিন্তু আমার কাছে সব নিঃশব্দ। আমি শুধু তাকিয়েছিলাম তার দিকে। আমি জিজ্ঞেস করলাম, আপনি রাজি? তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না। চোখ নামিয়ে বললেন, জানি না, সবাই বলছে করা উচিত। সবাই শব্দটা কেমন যেন কষ্ট দিল। আমি কি তাহলে সবাইয়ের বাইরে? তিনি ধীরে বললেন, আমি তো একা। জীবনটা এভাবে কাটানো কি ঠিক? আমি বললাম, আপনি কি একা থাকতে চান? তিনি তাকালেন। সেই দৃষ্টিতে উত্তর ছিল, না। কিন্তু তিনি বললেন, চাওয়া না চাওয়ার ওপর সব হয় না। সেদিন বাসায় ফিরে আমি নিজেকে সামলাতে পারছিলাম না। ভাবছিলাম, যদি তিনি বিয়ে করে ফেলেন, যদি অন্য কারো পাশে বসেন, যদি অন্য কারো সাথে সেই নরম কণ্ঠে কথা বলেন। এই ভাবনাগুলোই অসহ্য লাগছিল। তখনই বুঝলাম, আমি শুধু তাকে পছন্দ করি না, আমি তাকে হারাতে ভয় পাই। পরের দিন আমি নিজেই তার বাসায় গেলাম। দরজা খুলে আমাকে দেখে অবাক হলেন। আমি ভেতরে গিয়ে সরাসরি বললাম, আপনি কি সুখী হবেন ওই বিয়েতে? তিনি চুপ। আমি আবার বললাম, আমাকে না ভেবে নিজের মনকে জিজ্ঞেস করুন। তিনি ধীরে বসে পড়লেন। বললেন, মনকে জিজ্ঞেস করলেই তো সমস্যা। আমি বললাম, সমস্যা কেন? তিনি চোখ ভিজিয়ে বললেন, কারণ আমার মন এমন একজনকে চায় যাকে চাওয়া ঠিক না। আমার শ্বাস আটকে গেল। আমি আস্তে বললাম, সে কি আমি? তিনি চোখ বন্ধ করলেন। এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এই নীরবতাই ছিল প্রথম সরাসরি স্বীকারোক্তি। কিছুক্ষণ পর তিনি বললেন, আমরা যা অনুভব করছি এটা পবিত্র হতে পারে, কিন্তু সমাজ মেনে নেবে না। আমি বললাম, সমাজ কি আমাদের অনুভূতি বুঝবে? তিনি, না, কিন্তু বিচার করবে। আমি ধীরে বললাম, আপনি কি আমার ছাড়া থাকতে পারবেন? তিনি উত্তর দিলেন না, বরং উল্টো জিজ্ঞেস করলেন, তুই পারবি? আমি মাথা নাড়লাম। প্রথমবার আমরা দুজনেই নিজের অসহায়তা স্বীকার করলাম।
কথা বলতে বলতে কখন যে আমরা খুব কাছাকাছি বসে গেছি খেয়াল করিনি। তিনি বললেন, জীবনে অনেক শূন্যতা থাকে, সবাই বুঝে না। আমি বললাম, আপনার শূন্যতা আমি বুঝি। তিনি তাকালেন দীর্ঘক্ষণ। সেই দৃষ্টিতে ছিল কৃতজ্ঞতা, টান আর ভয়। শেষে তিনি বললেন, আমি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। আমি বললাম, আপনি সময় নিন। তিনি ধীরে বললেন, কিন্তু সময় নিলে আমরা আরও জড়িয়ে যাব। এই কথাটাই সবচেয়ে সত্য ছিল। সেদিন বুঝলাম, ভালোবাসা শুধু কাছে আসা না, কখনো কখনো দূরে থাকার সাহসও ভালোবাসা। কিন্তু আমরা কেউই তখন সেই সাহসের জায়গায় পৌঁছইনি। কয়েকদিন পর তিনি আমাকে ফোন করলেন, রাতে। কণ্ঠ কাঁপছিল। বললেন, আমি বিয়ের প্রস্তাবে না করে দিয়েছি। আমার বুক ধক করে উঠল। কিন্তু তিনি পরের কথাটা বলতেই সবকিছু আবার বদলে গেল। কিন্তু আমাদের নিয়ে সবাই সন্দেহ করছে। কিভাবে? কে বুঝল? আর এখন আমাদের সম্পর্ক কি প্রকাশ্যে চলে আসবে, নাকি এই ভালোবাসা সমাজের চাপে ভেঙে যাবে? তার সেই কথাটা, আমাদের নিয়ে সবাই সন্দেহ করছে, শুনে মনে হলো হঠাৎ কেউ আলো জ্বালিয়ে দিয়েছে অন্ধকার ঘরে। যে অনুভূতিটা এতদিন নীরবে ছিল, এবার যেন তা প্রকাশ্যে চলে আসার ভয় তৈরি হলো। আমি জিজ্ঞেস করলাম, কে সন্দেহ করছে? তিনি বললেন, পাড়ার কয়েকজন আর আত্মীয়দের মাঝেও কথা উঠেছে। আমার বুকের ভেতর চাপা অস্বস্তি জমে উঠল। আমরা তো কিছু ভুল করিনি, কিন্তু মানুষ কি শুধু সত্য দেখেই বিচার করে? না, তারা দেখে, দৃশ্য বানায়, গল্প দেয়, রায় দেয়। তিনি বললেন, আমি তো একা, আমার সম্মানটাই আমার সব। আমি বুঝলাম, তিনি নিজের জন্য না, আমার জন্যও ভয় পাচ্ছেন। কারণ সমাজের বিচার একপাক্ষিক হয় না, দুজনকেই আঘাত করে। কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন, আমাদের যোগাযোগ কমাতে হবে। এই কথাটা আমি আগে শুনেছি, কিন্তু এবার তার গলায় দৃঢ়তা ছিল। আমি জিজ্ঞেস করলাম, আপনি পারব? তিনি চোখ নামিয়ে বললেন, পারতেই হবে। এরপর থেকে সত্যিই তিনি দূরে সরে গেলেন। মেসেজের উত্তর ছোট, ফোন রিসিভ কম, দেখা হলে আনুষ্ঠানিক কথা, যেন আমরা দুজন দুজনের জীবনে সাধারণ পরিচিত মাত্র। কিন্তু এই অভিনয়টাই ছিল সবচেয়ে কষ্টের। আমি নিজেকে কাজে ব্যস্ত রাখার চেষ্টা করছিলাম, বন্ধুদের সাথে সময় কাটাতাম, কিন্তু রাত হলেই সব ভেঙে পড়ত। মোবাইল স্ক্রিনে তার নাম না দেখলে দিন অসম্পূর্ণ লাগত। একদিন খবর পেলাম তিনি অসুস্থ, জ্বর, দুর্বলতা। আমি নিজেকে আটকাতে পারলাম না, দৌড়ে গেলাম তার বাসায়। তিনি বিছানায় শুয়েছিলেন। আমাকে দেখে অবাক হলেন, তুই কেন এসেছিস? আমি বললাম, শুনলাম অসুস্থ। তিনি মুখ ঘুরিয়ে বললেন, আমি ঠিক আছি, তুই যাস। কিন্তু তার কণ্ঠের শক্তি ছিল না। আমি চুপচাপ বসে রইলাম। ওষুধ দিলাম, পানি দিলাম, কপালে হাত রাখলাম। তিনি বাধা দিলেন না। রাত বাড়ছিল। তিনি আসতে বললেন, এভাবে কাছে থাকলে আবার দুর্বল হয়ে যাব। আমি বললাম, দুর্বল না, মানুষ হয়ে যাবেন। তিনি তাকালেন, চোখে জল জমে উঠছিল। তিনি বললেন, আমরা যদি অন্যভাবে পরিচিত হতাম? আমি বললাম, তাহলে? তিনি উত্তর দিলেন না, কিন্তু তার চোখে এক অপূর্ণ জীবনের আক্ষেপ ছিল। সেদিন বাসা থেকে বের হওয়ার সময় তিনি বললেন, আজকের পর আর আসিস না প্লিজ। আমি থেমে গেলাম। আপনারা তিনি দেখছেন যোগ করলেন, স্টোরি উইথ আমি তানিশা তোকে চ্যানেল। ভুলতে চাই না, কিন্তু দূরে রাখতে চাই। এই কথাটা ছিল ভালোবাসার সবচেয়ে কষ্টের রূপ। আমি ভেবেছিলাম এবার সত্যিই দূরত্ব তৈরি হবে, কিন্তু দুদিন পর রাতে হঠাৎ দরজায় নক। দরজা খুলে দেখি মেহেরিন চাচি দাঁড়িয়ে, চোখ লাল ভেজা। তিনি শুধু একটা কথাই বললেন, আজ খুব একা লাগছে, একটু বসতে দিবি? সেই রাত আমাদের সম্পর্কের সবচেয়ে আবেগঘন, সবচেয়ে নীরব, অথচ সবচেয়ে কাছের রাত হয়ে উঠতে যাচ্ছিল। কিন্তু ভোর হওয়ার আগেই এমন একটা ঘটনা ঘটল, যা আমাদের সম্পর্কের ভবিষ্যৎ চিরতরে বদলে দিতে পারত। আপনারা দেখছেন স্টোরি উইথ তানিশা চ্যানেল। রাত তখন প্রায় 10টা। দরজা খুলে যখন তাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখলাম, মুহূর্তে বুঝে গেলাম তিনি খুব ভেঙে পড়েছেন। চোখ লাল, মুখ ফ্যাকাশে, হাতে শুধু ছোট একটা ব্যাগ। তিনি আসতে বললেন, আজ খুব একা লাগছে, একটু বসতে দিবি? আমি কিছু না বলেই সরে দাঁড়ালাম। ঘরের ভেতর ঢুকে তিনি সোফায় বসলেন। আমি পানি এনে দিলাম। গ্লাসটা ধরার সময় তার হাত কাঁপছিল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে?
তিনি প্রথমে কিছু বললেন না, তারপর ধীরে বললেন, সবাই আমাকে নিয়ে কথা বলছে। তিনি বললেন, আজ আত্মীয়দের সামনে ইঙ্গিত করে কথা বলল, বুঝিয়ে দিল আমি নাকি সীমা ভুলে যাচ্ছি। তার গলা কেঁপে যাচ্ছিল। আমি রাগে মুঠো বাঁধলাম, কিন্তু তিনি থামালেন। রাগ করিস না, মানুষ তো দেখেই বিচার করে। কথা বলতে বলতে হঠাৎ তিনি চুপ হয়ে গেলেন। তারপর খুব আস্তে বললেন, আমি কি খুব ভুল করছি? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, ভুল তখনই হয় যখন উদ্দেশ্য খারাপ হয়। তিনি তাকালেন, চোখে জল ভরা কৃতজ্ঞতা। রাত বাড়তে লাগল, বাইরে হালকা বৃষ্টি শুরু হলো। তিনি জানালার পাশে গিয়ে দাঁড়ালেন, বললেন, জীবনে প্রথমবার মনে হচ্ছে কেউ আমাকে সত্যি বুঝে। আমি ধীরে বললাম, কারণ আমি আপনাকে অনুভব করি। তিনি ঘুরে তাকালেন। সেই দৃষ্টিতে ভয় ছিল না, এবার ছিল শান্তি। তিনি সোফায় বসেছিলেন, আমি সামনে চেয়ারে। কথা হচ্ছিল জীবনের শূন্যতা নিয়ে, একাকিত্ব নিয়ে। হঠাৎ তিনি বললেন, কখনো কখনো খুব ইচ্ছে করে কারো কাঁধে বাঁধা রাখি। আমি থমকে গেলাম, কিছু বলিনি। কিছুক্ষণ পর তিনি নিজেই আস্তে মাথা রাখলেন আমার কাঁধে। মুহূর্তটা ছিল নিঃশব্দ, শান্ত, অদ্ভুত পবিত্র। কোনো তাড়না না, শুধু আশ্রয়। কিছুক্ষণ পরই তিনি হঠাৎ সরে গেলেন, বললেন, না, এটা ঠিক না। আমি বললাম, আমরা তো কিছু ভুল করছি না। তিনি মাথা নাড়লেন। ভুল সবসময় কাজ দিয়ে হয় না, অনুভূতি দিয়েও হয়। এই কথাটা আমাদের দুজনকেই থামিয়ে দিল। তিনি বললেন, আজ আমি এসেছি কারণ খুব দুর্বল লাগছিল। তারপর যোগ করলেন, কিন্তু যদি বারবার আসি আমরা হয়তো নিজেদের আটকাতে পারব না। আমি চুপ রইলাম, কারণ আমি জানতাম তিনি ঠিক বলছেন। রাত প্রায় শেষ, ফজরের আজান ভেসে আসছিল দূর থেকে। তিনি দাঁড়িয়ে বললেন, আমরা একে অপরকে সম্মান করলে সীমা মানতেই হবে। আমি ধীরে বললাম, তাহলে কি দূরে চলে যাবেন? তিনি উত্তর দিলেন, দূরে না, কিন্তু সংযত। দরজার সামনে দাঁড়িয়ে তিনি বললেন, তুই আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের সম্পর্কটা পবিত্র থাকুক। আমি মাথা নাড়লাম, কিন্তু বুকের ভেতর কেমন শূন্য লাগছিল। আমি ভেবেছিলাম এবার হয়তো আমরা সত্যি সীমার ভেতর থাকব। কিন্তু কয়েক সপ্তাহ পর হঠাৎ খবর পেলাম মেহেলিন চাচি অন্য শহরে চলে যাচ্ছেন, চুপচাপ, কাউকে না জানিয়ে, আমাকেও না। কেন? দূরে যাওয়াটাই কি তার শেষ সিদ্ধান্ত, নাকি এটাই ছিল আমাদের ভালোবাসাকে বাঁচানোর শেষ চেষ্টা? খবরটা আমি হঠাৎই শুনলাম। মা খুব স্বাভাবিকভাবেই বলছিলেন, শুনেছিস মেহেরিন আপা নাকি ঢাকায় চলে যাচ্ছে, ওখানে নাকি একটা স্কুলে চাকরি পেয়েছে। কথাটা শুনে মনে হলো বুকের ভেতর কিছু ভেঙে গেল। আমি অবাক হয়ে বললাম, কখন? মা বললেন, এই তো 2-1 দিনের মধ্যেই। আমি স্তব্ধ হয়ে গেলাম। তিনি যাচ্ছেন আর আমাকে বললেন না? আমাদের এত কথা, এত অনুভূতি, সব কিছুর পরেও না জানিয়ে চলে যাবেন? সেদিন বিকেলেই আমি তার বাসায় গেলাম। দরজা আধখোলা ছিল। ভেতরে ঢুকে দেখি ঘর এলোমেলো, ব্যাগ গোছানো, বইপত্র গুছানো হচ্ছে। তিনি আমাকে দেখে থমকে গেলেন। আমি কিছু বলছিলাম না, তিনিও না। কিন্তু সেই নীরবতাতে হাজারটা প্রশ্ন ছিল। শেষে আমি বললাম, আমাকে না জানিয়ে চলে যাচ্ছেন? তিনি ধীরে বললেন, জানালে তুই আটকাতে চাইতিস। আমি সঙ্গে সঙ্গে বললাম, হ্যাঁ চাইতাম। তিনি চোখ নামিয়ে ফেললেন। আমি জিজ্ঞেস করলাম, হঠাৎই সিদ্ধান্ত কেন? তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, দূরে না গেলে আমরা নিজেদের সামলাতে পারব না। এই কথাটা শুনে বুক কেঁপে উঠল। তিনি যোগ করলেন, আর মানুষের কথাও থামবে না। আমি ধীরে বললাম, মানুষের কথা থেকে পালাতে যাচ্ছেন নাকি আমার থেকে? তিনি তাকালেন, চোখ ভিজে উঠছিল। বললেন, দুটো থেকেই। আমি প্রথমবার অনুভব করলাম তাকে হারানোর বাস্তব ভয়। আমি বললাম, দূরে গেলে কি অনুভূতি বদলে যাবে? তিনি মাথা নাড়লেন, না, কিন্তু নিয়ন্ত্রণ করা সহজ হবে। তিনি ঘরের দিকে তাকিয়ে বললেন, এই ঘরে তোর ছোটবেলার কত স্মৃতি। হালকা হেসে বললেন, তুই এখনও আমার কাছে ছোটই। আমি ধীরে বললাম, আপনার মনেও? তিনি উত্তর দিলেন না। চলে যাওয়ার আগের দিন তিনি নিজেই আমাকে ডাকলেন, বললেন, শেষবার একটু হাঁটবি? আমরা সেই লেকের পাশেই হাঁটছিলাম, যেখানে প্রথম হাত ধরেছিলাম। কেউ কথা বলছিলাম না, শুধু বাতাস আর বিদায়ের গন্ধ। হাঁটার শেষে তিনি বললেন, আমরা যা অনুভব করেছি সেটা ভুল না। আমি তাকালাম।
তিনি বললেন, কিন্তু সব সত্যি অনুভূতিরও ঠিক ঠিকানা হয় না। বিদায়ের আগে তিনি আমার হাত ধরলেন, এইবার নিজে থেকেই বললেন, ভালো থাকিস। আমি বললাম, আপনি? তিনি মৃদু হাসলেন, আমি তোকে মনে রেখেই ভালো থাকব। পরের দিন তিনি চলে গেলেন, চুপচাপ, কোনো নাটকীয়তা না, কিন্তু আমার জীবনের সবচেয়ে নীরব শূন্যতা রেখে। দিন যেতে লাগল, আমাদের যোগাযোগ কমে গেল, কখনো ছোট মেসেজ, কখনো মাসে একবার ফোন, কিন্তু অনুভূতি কোথাও যায়নি, বরং দূরত্বে আরও গভীর হয়েছে। একদিন হঠাৎ আপনারা রাতে দেখছেন ফোন এলো স্টোরি অচেনা উইথ নম্বর তানিশা থেকে। চ্যানেল। রিসিভ করতেই সেই চেনা কণ্ঠ, আমি শহরে এসেছি, তোর সাথে একটু দেখা করা যাবে? বুকের ভেতর আবার সেই পুরনো ধকধক ফিরে এলো। এতদিন পর দেখা, আমরা কি আগের জায়গাতেই দাঁড়িয়ে আছি, নাকি সময় আমাদের অনুভূতিকে বদলে দিয়েছে? আপনারা দেখছেন স্টোরি উইথ তানিশা চ্যানেল। অচেনা নম্বর থেকে আসা ফোনটা ধরার পর সেই কণ্ঠ শুনেই বুক ধক করে উঠেছিল। মেহেরিন চাচি। তিনি বললেন, আমি শহরে এসেছি 2 দিনের জন্য, তোর সাথে একটু দেখা করা যাবে? আমি 1 সেকেন্ডও দেরি করিনি। কখন? কোথায়? আমরা ঠিক করলাম বিকেলে সেই পুরনো লেকের পাশেই দেখা হবে, যে জায়গাটা আমাদের নীরব অনুভূতির সাক্ষী। আমি আগে পৌঁছে গিয়েছিলাম, মনের ভেতর অদ্ভুত অস্থিরতা, যেন বহুদিনের অপেক্ষা আজ শেষ হতে যাচ্ছে। তিনি যখন হেঁটে আসছিলেন, সময় যেন ধীর হয়ে গেল। হালকা মেরুন শাড়ি, খোলা চুল, চোখে ক্লান্তি, কিন্তু সেই চেনা কোমলতা একই রয়ে গেছে। আমাকে দেখে তিনি থেমে গেলেন, আমিও। কয়েক সেকেন্ড কেউ কথা বলতে পারিনি। তিনি হাসলেন হালকা করে, কেমন আছিস? আমি বললাম, ভালো। আপনি? তিনি বললেন, ভালো থাকার চেষ্টা করি। এই চেষ্টা করি কথাটাই সব বলে দিচ্ছিল। দূরত্বের হিসাব। আমরা হাঁটতে শুরু করলাম। আমি জিজ্ঞেস করলাম, ওখানে কেমন আছেন? তিনি বললেন, ব্যস্ত থাকি তাই মন কম ব্যথা পায়। আমি থেমে গেলাম, এখনও ব্যথা পায়? তিনি তাকালেন, চোখ নামিয়ে বললেন, সব অনুভূতি এ দূরত্ব মানে না, চেপে রাখা আবেগ। কিছুক্ষণ আমরা চুপচাপ হাঁটছিলাম। হঠাৎ তিনি বললেন, তুই বদলে গেছিস। আমি হেসে বললাম, কিভাবে? তিনি বললেন, আগে চোখে দুষ্টামি ছিল, এখন গভীরতা এসেছে। আমি ধীরে বললাম, আপনাকে হারানোর ভয় মানুষকে বড় করে দেয়। তিনি আর কিছু বললেন না। জমে থাকা কথার বিস্ফোরণ। লেকের পাশে বেঞ্চে বসেছিলাম। হঠাৎ তিনি বললেন, আমি তোকে এড়িয়ে যাইনি, নিজেকে বাঁচানোর চেষ্টা করেছি। আমি বললাম, আমি জানি। তিনি অবাক হয়ে তাকালেন। আমি বললাম, কারণ আমিও একই চেষ্টা করেছি। তিনি ধীরে বললেন, দূরে গিয়ে বুঝেছি তুই শুধু অভ্যেস না। আমি তাকিয়ে রইলাম। তিনি যোগ করলেন, তুই আমার একাকিত্বের আশ্রয়। আমার গলা শুকিয়ে গেল। আমি বললাম, আপনি আমার না পাওয়া শান্তি। কথা বলতে বলতে কখন যে তার চোখ ভিজে গেছে খেয়াল করিনি। তিনি মুখ ঘুরিয়ে বললেন, আমরা যদি অন্য জীবনে পরিচিত হতাম? আমি বললাম, তাহলে হয়তো এত কষ্ট হতো না। তিনি মাথা নাড়লেন, না, হয়তো তখন এই গভীরতাও থাকতো না। বাতাসে তার চুল উড়ছিল। আমি শুধু তাকিয়েছিলাম। তিনি বললেন, দূরে থেকেও তুই এত কাছেই ছিলি। আমি ধীরে বললাম, আপনি তো কখনো দূরে যাননি। এই কথায় তিনি একটু হেসে ফেললেন, চোখ ভেজা অবস্থাতেই। বিদায়ের আগে উপলব্ধি। সন্ধে নেমে আসছিল। তিনি বললেন, আমাদের সম্পর্কটা অদ্ভুত না? আমি বললাম, অদ্ভুত কিন্তু সত্যি। তিনি বললেন, নাম নেই, অধিকার নেই, তবুও টান আছে। আমি বললাম, কারণ এটা অনুভূতির সংখ্যার না। বিদায় নেওয়ার আগে তিনি হঠাৎ বললেন, আমি হয়তো আবার এখানে ট্রান্সফার হয়ে আসতে পারি। আমার বুক ধক করে উঠল। তিনি যোগ করলেন, কিন্তু এলে আমাদের আবার মুখোমুখি হতে হবে প্রতিদিন। তাহলে কি দূরত্বে সামলে রাখা অনুভূতি কাছে এলে আবার জেগে উঠবে, নাকি আমরা এবার সত্যি নিজেদের সীমার মধ্যে রাখতে পারব? আপনারা দেখছেন স্টোরি উইথ তানিশা চ্যানেল। সেদিন লেকের পাশের বিদায়ের পর তার বলা কথাটা বারবার কানে বাজছিল, আমি হয়তো আবার এখানে ট্রান্সফার হয়ে আসতে পারি। কথাটা শুনে আমার ভেতর দুটো অনুভূতি একসাথে কাজ করছিল, খুশি আর ভয়। কারণ আমি জানতাম দূরত্ব আমাদের অনুভূতিকে শান্ত রেখেছে, কিন্তু কাছাকাছি এলে সব আবার জেগে উঠবে। প্রায় 3 মাস পর এক বিকেলে হঠাৎ তার মেসেজ,
আমি ট্রান্সফার হয়ে চলে এসেছি। মেসেজটা পড়ে কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম। আবার কাছে, আবার দেখা, আবার সেই টান। তিনি আগের বাসায় উঠলেন না, স্কুলের কাছেই ছোট একটা বাসা নিলেন। দূরত্ব ইচ্ছে করেই রাখলেন। আমাকে বললেন, দেখা হবে, কিন্তু আগের মতো না। আমি শুধু লিখলাম, যেভাবে আপনি স্বস্তি পান। আমরা কয়েকদিন পর দেখা করলাম, খুব সাধারণ একটা রেস্টুরেন্টে। কেউ চিনবে না, কেউ প্রশ্ন করবে না। তিনি আগের চেয়ে শান্ত লাগছিলেন। আমি জিজ্ঞেস করলাম, এখন ভালো আছেন? তিনি মৃদু হাসলেন। নিজেকে বুঝে নিয়েছি। কথা বলতে বলতে তিনি বললেন, আমরা ভালোবাসাকে ভুলভাবে দেখিনি, কিন্তু ঠিক জায়গায়ও রাখিনি। আমি চুপ করে শুনছিলাম। তিনি বললেন, তুই আমার জীবনের খুব নরম একটা অনুভূতি, কিন্তু তোর ভবিষ্যৎ আমার সাথে আটকে থাকুক এটা চাই না। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আমরা কি? তিনি কিছুক্ষণ ভেবে বললেন, আমরা একে অপরের শান্তি, কিন্তু অধিকার না। এই সংজ্ঞাটা কষ্টের হলেও সুন্দর ছিল, কারণ এখানে স্বার্থ ছিল না, ছিল সম্মান। সেদিন আমরা অনেকক্ষণ গল্প করলাম, পুরনো স্মৃতি, ছোটবেলার কথা, হাসি, কিন্তু এবার আবেগের চাপা অস্থিরতা ছিল না, ছিল স্বীকারোক্তির পরের শান্তি। জীবনের মোড়ে বিদায়ের আগে তিনি বললেন, তোর জন্য একটা কথা বলবো? আমি বললাম, বলুন। তিনি বললেন, যখন তোর জীবনে কেউ আপনারা আসবে, দেখছেন আমাকে Story ভুলে with যাস না, তানিশা কিন্তু চ্যানেল। আটকে থেকো না। আমার বুকটা হালকা কেঁপে উঠল। আমি বললাম, আপনি থাকবেন, কিন্তু জায়গাটা আলাদা হবে। তিনি হাসলেন। বিদায়ের সময় তিনি আমার হাত ধরলেন। আগের মতো কাঁপা কাঁপা না, স্থির। বললেন, ধন্যবাদ আমাকে সম্মান করার জন্য। আমি বললাম, ধন্যবাদ আমাকে অনুভব করার জন্য। সময়ের পর বছর ঘুরল। আমাদের যোগাযোগ রয়ে গেল উৎসবের শুভেচ্ছা, খোঁজ খবর, কখনো ছোট কথা। আমি নিজের জীবনে এগোলাম, তিনি তার জীবনে। কিন্তু আমাদের মাঝে একটা নীরব জায়গা রয়ে গেল, যেখানে কোনো নাম নেই, কিন্তু মায়া আছে। এই সম্পর্ক আমাকে কয়েকটা বড় শিক্ষা দিয়েছিল। সব ভালোবাসার শেষ গন্তব্য এক হয় না। কিছু ভালোবাসা একসাথে থাকার জন্য না, শুধু অনুভব করার জন্য। সম্মান ছাড়া কোনো সম্পর্ক পবিত্র থাকে না। আমরা সীমা মানতে পেরেছিলাম বলেই অনুভূতিটা নোংরা হয়নি। সমাজ সবসময় ভুল না, সমাজের কিছু নিয়ম মানুষকে রক্ষা করতেই তৈরি। দূরত্ব কখনো কখনো সম্পর্ক বাঁচায়। কাছে থাকলে হয়তো ভেঙে যেতাম, দূরে গিয়ে টিকে গেছি। সত্যিকারের টান অধিকার চায় না, শুধু ভালো থাকা চায়, দূর থেকেও। আজও কখনো সন্ধ্যার বাতাসে লেকের পাশ দিয়ে হাঁটলে মনে হয় কেউ পাশে এসে দাঁড়িয়েছে। আমি তাকাই না, কারণ জানি সব অনুভূতির পাশে মানুষ থাকে না। কিছু অনুভূতি শুধু স্মৃতিতেই সুন্দর। বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখো, লাইক করো, কিন্তু সাবস্ক্রাইব করো না। এতে আমি অনেক কষ্ট পাই। তাই স্টোরি উইথ তানিশা চ্যানেলের গল্পগুলো তোমাদের হৃদয় ছুঁয়ে যায়, ভালো লাগে, তাহলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের ছোট্ট একটি সাবস্ক্রাইবই আমাকে নতুন নতুন গল্প বানানোর অনুপ্রেরণা দেয়। সবাই পাশে থাকো, ভালোবাসা দিও। ধন্যবাদ।